মালকো ব্লাডস্টোনের দিকে এক দৃষ্টিতে চেয়ে বলতে লাগলেন, আমি তখন তোমার চেয়ে একটু বড় হব। তোমার দাদা আমাকে একদিন ঘুরতে যাওয়ার কথা বলে বের হলেন। আমি তো মহা খুশি। অনেকদিন বাদে কোথাও ঘুরতে যাচ্ছি। ভেবেছিলাম কত সুন্দর জায়গাতেই না যাব, অথচ কিসের কি, তোমার দাদা আমাকে নিয়ে গেলেন একটা জঙ্গলে। এমন গভীর জঙ্গল আমার জীবনেও আমি দেখিনি। মাটিতে পা রাখা দেয়, মাথা তুলে আকাশ দেখা দেয়। দিন দুপুরেও যেন ভয়ানক রাত নেমে এসেছে। প্রচুর ঘাবড়ে গেলাম, অপ্রস্তুত হলাম, কিন্তু মনে সাহস হারালাম না। ড্যাডের হাত ধরে সামনে পথ চলতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর আমরা থামলাম। ড্যাড আশেপাশে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বললেন। তারপর মাটির একটা জায়গায় নির্দিষ্ট করে ফু দিলেন। সঙ্গে সঙ্গে মাটি ফাঁক হয়ে সিঁড়ির দেখা পেলাম। বিশ্বাস করো, জীবনে এই প্রথম আমি এতটা হতবাক হয়েছিলাম, যা বলার মতো না। ড্যাড আমাকে একটু কাছছাড়া করলেন না, আঙ্গুল ধরে নিচে নামালেন। পুনরায় ফু দিলেন। মাটির গর্ত বন্ধ হয়ে গেল। ওপর থেকে দেখলে কেউ বুঝবেই না আমরা নিচে আছি। আমি অবাক চোখে শুধু চেয়ে রইলাম। এরপর প্রায় 32টা দরজা পেরিয়ে আমরা ঢুকলাম কাঙ্ক্ষিত রুমে, যেখানে 6টা ছায়ার মূর্তির মধ্যখানে সংরক্ষিত অবস্থায় রয়েছিল এই পাথরটি, ব্লাডস্টোন। এছাড়াও সেখানে পাহাড়ের জন্য ছিল 200টি বাদুড়। আমি এতটাই অবাক হয়েছিলাম যে তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমার মতো আমার মনেও একই প্রশ্ন জেগেছিল, একটা সামান্য পাথরকে এত কড়া পাহাড়ের ভেতরে রাখার কি প্রয়োজন। ড্যাডকে প্রশ্ন করতে হয়নি, তার আগেই তিনি আমাকে সব খুলে বলেছিলেন। শুধু আমরাই না, পুরো ভ্যাম্পিয়ার জাতি জীবনের মূল উৎস এই পাথরটি, যাকে তুমি তুচ্ছ নজরে দেখছ। এই পাথরটির গায়ে যদি সামান্যতম আঁচ এসে লাগে, তবে আমাদের জাতির 1/3 ধ্বংস হয়ে যাবে। আর এটাকে তুমি ভেঙে দিতে যাচ্ছ ম্যাক্স। বলতে পারো আমাদের জীবন, আমাদের শক্তি এই একটি পাথরের ভিতরে নিমজ্জিত হয়ে রয়েছে। বিধাতা আমাদের সব দিক থেকে শক্তিশালী করলেও এদিক থেকে দুর্বল বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই পাথরটি এমন কাজ করতে পারে যা তুমি কল্পনাও করতে পারো না ম্যাক্স। যখন ঘোর সংকট, কোনো দিকে কোনো পথ খোলা পাবে না, তখন একমাত্র এটিই পারবে তোমার বিপদ উদ্ধার করতে। আর তুমি এটাকেই হেলাফেলা করলে। আমাদের 14 পুরুষ একে রক্ষা করে এসেছে। আমাদের জোশ দেখে বিধাতা খুশি হয়েছেন, তাই আগামী 14 পুরুষ ও এটি আমাদের দখলে রাখবে, শুধু 19 বংশের দখলে। এটি আমাদের জন্য কত বড় পাওয়া তুমি ভাবতে পারো ম্যাক্স। আর এই কারণেই আমাদের শত্রু নেতাহের কম নয়। আর এই কারণে আমাদের শত্রু নেতাহের তো কম নয়। আর এই কারণেই আমাদের শত্রু নিহতই কম নয়। ব্লাডস্টোন যার কাছে থাকবে, তার চেয়ে শক্তিশালী আর কারো হওয়ার উপায় নেই। তাই আমাদের শত্রুরা সর্বক্ষণ উৎপেতে থাকে এটিকে চুরির উদ্দেশ্যে। এর আগে বহুবার এটি চুরি হয়েছে, ফিরিয়েও এনেছি আমরা যুদ্ধ করে। হয়তো ভবিষ্যতেও এমন বহু যুদ্ধ আমাদের করে যেতে হবে টিকে থাকার জন্য, ব্লাডস্টোনকে রক্ষা করার জন্য। আজকে তোমার দাদা শহীদ হলেন, একদিন আমিও চলে যাব এমন করেই। আমার পরে তুমি এই বংশের রাজা হবে ম্যাক্স, তাই তোমার একমাত্র দায়িত্ব একে রক্ষা করা। তাতে যদি জীবনও যায় যাবে, তবুও এর গায়ে বিন্দুমাত্র আঁচ আসতে দেবে না ম্যাক্স, কথা দাও। ম্যাক্স হতভম্ব হয়ে চেয়েছিল। মালকোর কথা শেষ হতে তার ধ্যান ভাঙল। সে অবিশ্বাস্য চোখে ব্লাডস্টোনের দিকে তাকালো। এতক্ষণ যাকে সামান্য একটা পাথর দেখেছিল, এখন তাকে দেখে ভয় লাগছে ম্যাক্সের। এই পাথরের এত ক্ষমতা, এর জন্যই টিকে আছে ওদের পুরো জগৎজাতিটা। কি অবিশ্বাস্য ঘটনা। মালকো ছেলের তরফ থেকে কোনো প্রকার জবাব না পেয়ে ফের প্রশ্ন করল,
কি হলো ম্যাক্স, জবাব দিচ্ছ না কেন? নাকি তুমি তৈরি না এই দায়িত্ব নেওয়ার জন্য? ম্যাক্স সম্মিত ফিরে পেয়ে দ্রুত মাথা ঝাঁকালো। মালকোর হাত থেকে ভয়ে ভয়ে ব্লাডস্টোন নিজের হাতে নিয়ে বলল, হ্যাঁ, আমি তৈরি, আমি সত্যি তৈরি। মালকর ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। সে জানে তার ছেলে তাদেরই রক্তের ধারা বহমান রাখবে, তাদের মর্যাদা এবং রাষ্ট্রীয় সম্মান কখনো অক্ষুণ্ণ হতে দেবে না। মার্কস যোগ্য তারপরে হানিস বংশের হাল ধরার জন্য। বর্তমান একটি নদী অন্য আর 10টা স্বাভাবিক নদীর চাইতে এর বৈশিষ্ট্য সামান্য আলাদা। এই নদীর পানি স্থির হয় না কখনো, সারাদিন কলকলধ্বনিতে বয়ে চলে তীব্র স্রোত নিয়ে। ভ্যাম্পায়ার অথবা সামুদ্রিক জীব ছাড়া আর কারো এই নদী ডিঙিয়ে ওপারের জগতে প্রবেশ করা শুধু কঠিন নয়, দুঃসাধ্য বলা চলে। তাই তো যুগ যুগ ধরে শত্রুদের প্রত্যক্ষ আক্রমণ থেকে রক্ষা পেয়ে চলেছে আর্নেস বংশের সকলেই। তবুও মাঝে মাঝে ব্লাডস্টোন চুরির পরোক্ষ আক্রমণটা ভরিয়ে তোলে সবাইকে। ম্যাক্স প্রায় বাতাসের গতিতে ছুটে এসেছে। মূল ফাটকের সামনে দাঁড়িয়ে একবার খানিকক্ষণ জিরিয়ে নিল। মূল ফাটকের দরজায় দেহরক্ষী দাঁড়িয়ে। তারা ম্যাক্সকে দেখা মাত্রই কপালে হাত উঠে সালাম ঠুকলো। এটাকে ঠিক সালামও বলা চলে না, সম্মান প্রদর্শনের খাতিরে কুর্নিশ করা আর কি। ম্যাক্স ঘাড় নাড়িয়ে কিছু না বলেই ভেতরে পা রাখে। অনেকক্ষণ ধরে বুকের ভেতরে যে ঝড়টা লণ্ডভণ্ড করে দিচ্ছিল সবকিছু, তা যেন নিমেষেই থেমে গেল। একটু স্বস্তি এবং অনেকখানি আশার সূর্যের রশ্মি ন্যায় জেগে উঠল মন আকাশে। কথায় আছে, নিজ বাড়ি নিরাপদ এবং আরামদায়ক হয় সবচেয়ে বেশি। তাই নিজের ঘরে ফিরে এলে যত কষ্টই থাকুক কিছুটা হলেও লাঘব হয় তা। দূর পাহাড়ে কাছে বিশাল প্লেসটায় ম্যাক্সের বাড়ি। ওখানে বাবা মা সহ 8 জন দাসী থাকে। ম্যাক্স বাড়িতে প্রবেশ করে। মালকও উপরে হলঘরে আলেজা বসে কিছু একটা করছিল। ছেলেকে দেখতে পেয়ে কিছুটা খুশি এবং অনেকখানি বিস্ময় নিয়ে হাতের কাজ ফেলে দ্রুত এগিয়ে এলেন। ম্যাক্স, তুই? ম্যাক্স মলিন মুখে অল্প একটু হাসল। আমাকে দেখে এত অবাক আর কি আছে মম? ম্যাক্স প্রশ্ন করে। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো, পুনরায় প্রশ্ন ছুঁল, ড্যাড কই? আছে ঘরে, আমি ডেকে দিচ্ছি। তুই তুই বস না। কি খাবি বল? ছাগলের গরম গরম রক্ত আনা হয়েছে, খাবি? দেব? জিভে জল চলে এলেও নিজেকে সম্বরণ করল ম্যাক্স। প্রতিজ্ঞা নিয়েছে জুলিয়াকে বিপদ থেকে উদ্ধার না করা অবধি এক ফোঁটা রক্তও সে মুখে তুলবে না। তাই আলিজাকে বলল, নো মম, ড্যাডকে ডাকো। আলিজার চোখে মুখে বিষণ্ণতার পাশাপাশি একটা চাপা উদ্বেগও দেখে নিল। কি হয়েছে? কোনো বিপদ? ড্যাডকে ডাকো প্লিজ। আলিজার কথার মাঝেই নিজের কথাখানা ছড়িয়ে দিয়ে ক্লান্ত নিঃশ্বাস ফেলে ম্যাক্স। সোফার উপর ধপ করে বসে পড়ে, হাত পা ছড়িয়ে। আলিজা দ্রুত পায়ে মালককে ডাকতে ছুটলেন। ম্যাক্সের চোখ মুখ বলছে বড় কোনো সমস্যা হয়েছে। আলিজা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মালক পিঠ টান টান করে বসে রয়েছেন, আর ম্যাক্স একটু দূরে মাথা নিচু করে রেখেছে। বাবা মা নিজের অপারগতার কথা বলতে গিয়ে লজ্জায় হতাশায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হয়েছে। বড় ভাই হয়ে বোনের জন্য কিছুই করতে পারবে না পেরে ছুটে এসেছে সে এখানে। এর চেয়ে অপমান আর কি হতে পারে? ম্যাক্স মাথা তুলে জোরালো কণ্ঠেই বলল, আমি যোগ্য নয় ড্যাড, তোমার ধারণা ভুল ছিল আমাকে নিয়ে। আমার কোনো যোগ্যতাই নেই এই বংশের রাজা হওয়ার। আমি আমি আমার বোনকেই সুরক্ষা দিতে পারলাম না, তাহলে ব্ল্যাকস্টোনকে কি করে সুরক্ষাতে রাখবো? প্রতিটি শব্দে হতাশ মেশানো। মালক ছেলের কথার পিঠে বললেন, আমি জানি যদি কেউ যোগ্য হয়ে থাকে তবে সেটা তুমি। তাই তো বোনকে বিপদে একা ফেলে হারিয়ে যেতে পারিনি, বরং যখন সব পথ বন্ধ পেয়েছ তখন চলে এসেছ সেই উপায় অবলম্বন করতে। যদিও তুমি জানো এর চেয়ে রিস্ক আর কিছু হতে পারে না। আমি কি করব ড্যাড?
এই লাইটগুলো ওগুলো না থাকলে আমি ঠিক ছাড়ে নিয়ে আসতাম জুলিয়াকে, আর ওই হারাম জাদাকে পিষে রেখে আসতাম মাটিতে, ওর এই অন্ধকার কুঠুরিতে ওকে পুঁতে রেখে আসতাম। শেষের বাক্যগুলো উচ্চারণ করতে গিয়ে ম্যাক্সের গলার স্বর কেঁপে ওঠে, দাঁত কিরমির করে সে, তার চোখে আগুন, ক্রোধ স্পষ্ট। মালক্য বললেন, সামলাও নিজেকে, রাগ ভালো তবে অতিরিক্ত নয়। তোমার পরিপূর্ণ এক মুহূর্ত বানচাল করার জন্য এই রাগই যথেষ্ট। ম্যাক্স দীর্ঘশ্বাস চাপিয়ে চুপ করে গেল। মালক্য বললেন, এখন বলো কি চাচ্ছ তুমি? ব্লাডস্টোন নিতে, তাই তো? এছাড়া ম্যাক্স মাথা তুলে তাকায়, কথাটুকু শেষ করে। আর কি কোনো উপায় আছে ড্যাড? মালক্য এক মুহূর্ত নীরব থেকেই বলল, কিন্তু আমি তোমাকে ব্লাডস্টোন নিয়ে যাওয়ার আদেশ দিতে পারবো না ম্যাক্স। ম্যাক্স আলিজা দুজনেই অবাক হয়, বড় চোখ করে তাকায়। মালক্য ঢোক চেপে বুকে পাথর চাপা দিয়ে বললেন, জুলিয়া আমার মেয়ে, আমি ওর বাবা, কিন্তু তার আগে আমি এই বংশের রাজা, আর রাজা হয়ে আমি পুরো বংশের সবার জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। আমি কোনোভাবে ব্লাডস্টোনকে ঝুঁকিতে ফেলতে পারবো না। তুমি এসব কি বলছো মালক্য? এতক্ষণ পর আলিজা কথা বললেন, তার চোখে মুখে একই সঙ্গে ক্রোধ, বিস্ময়। তোমার মাথা ঠিক আছে তো? এর মালক্য নরম সুরেই জবাব দেন, আমার মাথা ঠিক আছে বলেই আমি ভেবেচিন্তে আমার সিদ্ধান্ত জানাচ্ছি। ড্যাড, জুলিয়াকে বাঁচানোর আর কোনো পথ খোলা নেই, একমাত্র ব্লাডস্টোনই পারবে ওই আলোগুলোকে ফিকে করে তুলতে। ড্যাড প্লিজ। আর যদি ওখানে গিয়ে কোনোভাবে ব্লাডস্টোন হারিয়েই ফেলো তুমি, তখন কি হবে ম্যাক্স? ভাবছো একবারও? ম্যাক্স কথা বলতে পারল না, তার মাথাটা পুনরায় নিচু হয়ে গেল। নিজের প্রতি নিজেরই রাগ, ক্রোধ, হতাশা সব একসাথেই অনুভব করল সে। আলিজা তেজপূর্ণ স্বরে বলে উঠলেন, এর মানে তুমি তোমার মেয়েকে মরতে দেখতে চাও, তাই তো মালক্য, তাই তো? আমি আমার এই কথাটা একবার বোঝো আলিজা, আমি কেমন করে সবার জীবন। রাখো আর সবার কথা। তোমার মেয়ে একজন সাইকোর হাতে বন্দি। ওই আলোগুলো আমাদের জন্য কতটা ভয়ানক তাকে তুমি জানো না? সেই আলোর মাঝে আমার মেয়েটা যন্ত্রণা ছটফট করে কাতরাচ্ছে, আর তুমি আছো বংশের অন্য সবার জীবন নিয়ে। তুমি কি সত্যি ওর পিতা মালক্য? মালক্য হঠাৎই গলার স্বর শক্ত করে বললেন, তুমি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারো, কিন্তু আমি ব্লাডস্টোন নিয়ে যাওয়ার আদেশ কিছুতেই দিতে পারবো না। আমরা অন্য কোনো উপায় বের করবো আলিজা, তুমি একটু শান্ত হও প্লিজ। শান্ত হব? তুমিও কি ভালো করে জানো না ওসব আলোর সামনে একমাত্র ব্লাড স্টোনই কাজে আসবে, এছাড়া আর কেউ কিছু করতে পারবে না? জানো না তুমি? আলিজা হাউমাউ করে কেঁদে ওঠেন। ম্যাক্স ছুটে এসে মালক্যর পায়ের কাছটায় বসলো, ভেজা কণ্ঠে বলল, আদেশ দাও ড্যাড, প্লিজ আদেশ দাও, নাহলে জুলিয়া আর বাঁচাতে পারবো না ওকে। একবার নিয়ে যেতে দাও আমাকে, কথা দিচ্ছি নিজের জীবন দিয়ে হলে আমি ব্ল্যাকস্টোন রক্ষা করব। আমাদের জাতির জীবন আমি হুমকির মুখে ফেলবো না। আমাকে আদেশ দাও বাবা, প্লিজ একবার আদেশ দাও। আলিজা দৌড়ে গেলেন হুট করে। তিনতলার একটি বদ্ধ ঘরে ঢুকে রূপার বাক্স থেকে সোনালি রঙের চাকু বের করে আনলেন। এই চাকু একবার যার বুকে ঢুকবে তার জীবন নিশ্চিত শেষ। চাকুটি নিয়ে এসে তিনি মালক্যর সামনে দাঁড়ালেন, ঝাঁঝালো স্বরে বললেন, যদি তুমি আদেশ না দাও মালক্য, আমি এই চাকু দিয়ে নিজেকে আঘাত করতে দুবার ভাববো না। মালক্য একবার ম্যাক্সের দিকে তাকালেন, একবার আলিজার দিকে। বেশ কয়েকবার ছেলে ও স্ত্রীর মুখের দিকে তাকিয়ে অবশেষে রাজি হলেন ব্লাডস্টোন ম্যাক্সের হাতে তুলে দেওয়ার। তবে শর্ত একটাই, ব্লাডস্টোন যেভাবে অক্ষত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে ঠিক সেভাবেই অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে আনতে হবে। যদি এর কিছু হয় তবে এর প্রায়শ্চিত্ত ম্যাক্স নিজের জীবন দিয়ে শোধ করতে পারবে না। ম্যাক্স রাজি হয়।
সে কথা দিল জুলিয়া এবং ব্লাডস্টোন দুটোই ঠিকঠাকভাবে ফিরিয়ে নিয়ে আসবে সে। সেই সঙ্গে মনে মনে আরও একটি প্রতিজ্ঞা করল, লাবণী, তোমাকেও আমি ফিরিয়ে নিয়ে আসব, আর এরপর কখনো কোনো বিপদে পড়তে দেব না, কথা দিচ্ছি। মালিক, গ্রামবাসীরা ফুঁসে উঠেছে। তারা খবর পেয়ে গেছে রাজকুমার ব্লাডস্টোন নেওয়ার জন্য এসেছে। সবাই বাহিরে ভিড় জমিয়েছে, রীতিমতো চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। একজন দাস দৌড়ে সে কথাগুলো জানালো। মালিকো, আলিজা এবং ম্যাক্স উপস্থিত তিনজনই বাকরুদ্ধ হয়ে পড়ল। মালিকও মনে মনে যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই বাস্তবে রূপ নিল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তাদের ভেতরকার কথা এত দ্রুত কে ছড়ালো গ্রামবাসীদের ভেতরে? আলিজা ফুঁসে উঠে বললেন, দেখো মালুকো, তাদের রাজার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে সবাই। কতবার স্বার্থপর এবং ছোট লোক এরা। মালিকও হাত উঁচু করে বিরক্তি ভরা স্বরে আলিজাকে থামতে নির্দেশ দিলেন। বললেন, ওরা একদম ঠিক কাজটাই করেছে। আমাদের মেয়ে বলে আমরা জীবনের পরোয়া করছি না, কিন্তু ওরা ওদের জীবনের পরোয়া করে। একটা ঝুলিয়ে গেলে কি আসবে যাবে তাতে? অথচ ব্লাডস্টোনের কিছু হলে লাখ কোটির রক্ত চোষাকের জীবন নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিজা প্রতি উত্তর করতে নিয়েছিল, তার আগেই ম্যাক্স বলে উঠল, ড্যাড, আমি গিয়ে সবাইকে বোঝাচ্ছি। আমার কথা তারা নিশ্চয়ই বুঝবে। কথা শেষ করেই ম্যাক্স ছুটে চলল বাহিরে। পেছন থেকে ম্যাক্সের নাম ধরে ডাকতে ডাকতে মালকো এবং আলিজাও ছুটল। উঠোন জুড়ে উপস্থিত জনতার ভিড়। একজনের ঘাড় টপকে আরেকজন দাঁড়িয়ে আছে যেন। ম্যাক্স প্রাসাদের সম্মুখে সবচেয়ে বড় বারান্দায় উঠে দাঁড়ায়। তাকে দেখা মাত্রই সবার মধ্যে হইচই কলরব বেড়ে ওঠে। ম্যাক্স হাত উঁচু করে সবাইকে থামতে বললেও কেউ তার কথা পরোয়া করল না। অবস্থা বেগতিক। ম্যাক্স বুঝতে পেরেছে এখানে ঝামেলা হতে দেরি নেই। সে হাত উঁচু করে হাত জোর করে গলার স্বর অসম্ভব রকমের তীব্র করে চিৎকার ছুড়ে দিল, আপনারা সবাই চুপ করুন, প্লিজ চুপ করুন, আমার কথাটা একটু শুনুন। এইবার অনেকেই চুপ করে গেল, তবে কারো চোখে মুখে বিন্দু মাত্র নম্রতা নেই। সবাই ক্রুদ্ধ, রাগ নিয়ে চেয়ে আছে ম্যাক্সের পানে। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস টেনে কোনোভাবেই লুকাতে পারে না ম্যাক্স। সে আকুতির সুরেই বলল, আমি জানি না কে আপনাদের খবর দিয়েছে যে আমি ব্ল্যাকস্টোন নিতে এসেছি। আমি সত্যি নিতে এসেছি, কিন্তু আপনাদের রাজকুমারীর জীবন বাঁচাতে। তাকে বাঁচিয়ে নিয়ে এসেই আমি আবার জায়গা মতন জিনিসটা রেখে দেবো। কথা দিচ্ছি, এতটুকু ক্ষতি আমি হতে দেব না ব্ল্যাকস্টোনের। আমার উপরে একটু ভরসা রাখুন। ভরসা? যে নিজের বোনকে বাঁচাতে পারে না, ব্লাডস্টোনের কাছে ছুটে আসে, তাকে আবার কিসের ভরসা করব? উপস্থিত জনতাদের ভেতর থেকে কেউ একজন কথাখানা ছুঁড়ে মারল তীব্র বিদ্রুপ নিয়ে। ম্যাক্স গায়ে মাখল না, পূর্বের ন্যায় অনুরোধ করে বলল, আমি গিয়েছিলাম, কিন্তু ওকে এমনভাবে আটকে রেখেছে ব্ল্যাকস্টোন ছাড়া আর কোনো গতি নেই। রাজকুমার, আপনার বোনের জন্য আমরা আমাদের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না? শুধু আমরা কেন, আমাদের অন্য বংশগুলো এই অন্যায় মেনে নেবে না। ব্লাডস্টোন রক্ষার দায়িত্ব আপনাদের উপর আরোপিত বলে আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন না। একদিকে রাজকুমারী, অন্যদিকে আমরা সবাই লাখো কোটি রক্তচোষার দল। এবার আপনি সিদ্ধান্ত নিন যে কি করবেন। আমরা কোনোভাবেই আমাদের জীবন বাজি রাখতে যাচ্ছি না। রুক্ষস্বরে কথার বান ছুটে এসে বিদ্ধ করল ম্যাক্সের বুক। এদের জন্য তার দাদা পরদাদা সহ গোষ্ঠীর আরও অনেকেই জীবন দিয়েছে, শহীদ হয়েছে। তার বাবা এবং সেও একই লক্ষ্যে অগ্রসর হচ্ছে, অথচ তার প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা নেই। সবাই শুধু নিজের দিক নিয়েই পড়ে আছে। ম্যাক্স এবার গলায় খানিকটা কঠিন্য যুক্ত করে বলল, তাহলে এই যদি হয় তোমাদের শেষ সিদ্ধান্ত, তবে আমারও শেষ সিদ্ধান্ত শুনে রাখো। আমি আমার বোনকে বাঁচাবই, ব্ল্যাকস্টোনকেও নিয়ে যাব এবং ঠিকঠাকভাবে ফেরত নিয়ে আসবো। সাহস থাকলে আমাকে থামাও। এসো, কে আসবে আমার সামনে, এসো।
ম্যাক্সের হুঙ্কার শুনে গুটি কয়েক ভ্যাম্পায়ার ভয়ে পিছিয়ে গেলেও হৈ হৈ করে একদল ভ্যাম্পায়ার আগুন চোখ নিয়ে এগিয়ে আসতে লাগলো। ম্যাক্স নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়, মনে মনে আউড়ে যায় শেখানো মন্ত্র। তারপর চোখ খুলতেই দেখা যায় টকটকে লাল বর্ণের একজোড়া মণি, যেন সবকিছু ভস্ম করে দেওয়ার আগুন খেলা করছে ওর ভিতরে। ঠিক তখনই ম্যাক্সের ঘাড়ে একটা হাত পড়ল, তাকে ঝাঁকি দিয়ে রীতিমতো ধমকেশ্বরী বলল, কি করছো ম্যাক্স? এটা তোমার স্বজাতি, তোমারই ভাই, ভুলে গেছো? ম্যাক্স হুঁশ ফিরে পায়, পেছন ফিরে মালকোকে দেখতে পেয়ে মাথাটা নিচু করে ফেলে, হতাশ গলায় বলল, আমি কি করব ড্যাড? এরা যে আমাকে কোনোভাবেই ভরসা করছে না। আমি যে এদের বোঝাতে পারছি না এরা যুদ্ধ চায়, তাহলে হোক যুদ্ধ। পাগল হয়েও না, আমি এখনো জীবিত আছি। ছেলেকে শান্ত করে মালক্য এগিয়ে গেলেন। উপস্থিত জনতাদের বোঝানোর শেষ চেষ্টাটুকু করলেন, কিন্তু ব্যর্থ হয়ে ফিরলেন। কেউ তো বুঝলই না, উল্টো রাজা এবং রাজবংশের সকলকেই বন্দি করার কথা বলল সকলেই একযোগে। মালক্য বুঝতে পারলেন জীবন নাশের শঙ্কার জন্যই সবাই এতটা ক্ষেপে উঠেছে। এদের বোঝানো যাবে না, ঠান্ডাও করা যাবে না। একদিকে নিজের রক্তের সন্তান, অপরদিকে আর্নেস্ট জগৎবাসী। কোথায় যাবে মালক্য? কোন পক্ষকে সমর্থন জানাবেন? দুই পক্ষই যে যার তরফ থেকে সঠিক। ম্যাক্স জোরালো কণ্ঠে বলল, ড্যাড, এরা বুঝবে না, সব কয়টা স্বার্থপর। দেখছো না, নিজেদের চিন্তায় বিভোর সবাই। আমার বোনের জীবন নিয়ে কেউ ভাবছে না। এটাই কি স্বাভাবিক নয় ম্যাক্স? বললেন মালক্য। ম্যাক্স তেজি গলায় বলল, আমি এত কিছু জানি না ড্যাড। আমি আমার বোনকে মৃত্যুর মুখে ফেলে চলে আসতে পারবো না। আমার বোনের মৃত্যু অবধারিত, যদি সে ওখানে থাকে। এখানে এদের বোঝাতে গিয়ে সময় নষ্ট করারও মানে হয় না। তুমি এদিকটা সামলাও, আমি চললাম। ম্যাক্স, আমার কসম লাগে ড্যাড, তোমাকে আমার এই উপকারটুকু করতেই হবে। মালক্য ম্যাক্সের এখনই কথা শুনে থমকে দাঁড়ালেন। হ্যাঁ না কোনোটাই প্রতি উত্তর বলতে পারলেন না। তার আগেই ম্যাক্স ছুটে চলল পিছনের রাস্তার দিকে। এই দিকের পথ দিয়ে সে সোজা চলে যাবে সেখানে যেখানে লুকিয়ে আছে ব্লাডস্টোন, আর তারপর জুলিয়াকে ছাড়িয়ে নিয়ে আসবে সে। মালক্য উপস্থিত জনতাদের দিকে নির্বিশ্বাসে চেয়ে রইলেন। তিনি জানেন খুব বেশি হলে 30 মিনিট, এরপর সবাই জেনে যাবে ম্যাক্স পালিয়েছে ব্লাডস্টোন নিয়ে। আর তারপর তারপর কেউ তো তার কোনো কথাই শুনবে না, বরং তাকে এবং তার স্ত্রীকে রাজবন্দি করা হবে যতক্ষণ পর্যন্ত না ম্যাক্স তাদের হাতে এনে দেবে ব্লাডস্টোন। সেই সঙ্গে কথার বরখেলাপ ও প্রতারণা করার অপরাধে তাদের উপর আরোপিত দায়িত্বর বদলে তেল আমোদিত ও অভিশাপ বর্ষিত হতে পারে শত শত বছর ধরে। তবুও মালক্য নিরুপায়। আগাম ভবিষ্যৎ জেনেও তিনি সবকিছু মেনে নিলেন একমাত্র ছেলের খাতিরে। ম্যাক্সকে তিনি বড় ভালোবাসেন, ঠিক যেমন ম্যাক্স ভালোবাসে তার ছোট্ট বোন জুলিয়াকে। পিটপিট করে চোখ খুলতেই চোখ ধাঁধানো আলোয় নিজেকে আবিষ্কার করল লাবণী। আলোর তীব্রতার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল সে। কপালে পড়া ঈষৎ কয়েকটি ভাঁজ এবং ঠোঁটের কুচকানি জানান দিল তার হুঁশ ফিরে এসেছে। স্মৃতির পাতায় কয়েক ঘন্টা আগে ঘটা ঘটনাগুলো এক এক করে হইচই লাগতে সে অস্পষ্ট কণ্ঠে ডেকে ওঠে, আপু। সে আশা করেছিল কোনো জবাব আসবে না। এখানে নিশ্চিত সে একা, কিন্তু তাকে অবাক করে দিয়ে পরিচিত কণ্ঠটি নড়ে উঠল তৎক্ষণাৎ। লাবণী, লাবণী, তুমি উঠেছো? থ্যাংক গড। লাবণী ঝট করে চোখ খুলো। এবার আলোর তীব্রতা কমে এলো তার কাছে, চোখ সয়ে গেছে। সে আশেপাশে তাকিয়ে পরিচিত অপরিচিত কাউকে দেখতে না পেয়ে স্বস্তির ভারে নিঃশ্বাস ফেলল। পর মুহূর্তেই জুলিয়ার দিকে দৃষ্টিপাত করতে চমকে উঠল। জুলিয়ার চেহারার অবস্থা করুণ, অনেকটাই রুগ্ন লাগছে তাকে। সেই সাথে চোখের ওপর কিছু একটা বেঁধে রেখেছে। লাবণী ভাবল
নিশ্চয়ই শয়তানের দলগুলো এই কাজ করেছে। জুলিয়ার চোখ বেঁধে দিয়েছে। সে দ্রুত জুলিয়ার চোখের পট্টি খুলতে হাত বাড়ালে জুলিয়া বুঝতে পেরে হৈ হৈ করে উঠল। আরে আরে করছো কি? স্টপ লাবণী, প্লিজ। লাবণী বিব্রত ভঙ্গিতে সরে গেল। জুলিয়া রুক্ষতার সহিত বলল, এই পট্টি খুললেই আমি অন্ধ হয়ে যাব লাবণী। অন্ধ হয়ে যাবেন? অন্ধ কেন হবেন? নিজের বিশ্বমাতা লুকাতে না পেরে সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দিল সে। জুলিয়া ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি কয়েকটা কথা কনফেস করতে চাই তোমার কাছে, কিন্তু তার আগে তোমার থেকে কিছু উত্তর জানতে চাই। আমি যা যা প্রশ্ন করব তুমি তার ঠিক উত্তর দেবে। লাবণী উৎসুক হয়ে উঠেছে। জুলিয়া তাকে কি বলতে চায় তা অক্ষরিত অর্থে ধরতে না পারলেও নিজের ভেতরকার সমস্ত কথাগুলো সত্য আকারেই তার সামনে পেশ করতে মন সায় জানাচ্ছে। লাবণী ওপর নিচ মাথা দুলিয়ে বলল, বলুন। কোনো প্রকার ভঙ্গিতা ছাড়াই প্রশ্নের উত্তরে পরমানা শুরু করে জুলিয়া। তুমি কে? আকস্মিক এই ধরনের প্রশ্নে যার কারণেই বিস্মিত হয়ে ওঠে লাবণী, একই সঙ্গে হতবিহ্বল। হতভম্ব হয়ে যাওয়া গলায় তোতলাতে তোতলাতে উত্তর করে, আমি আমি লাবণী। মানে আর কি পরিচয় দেব আমার? তোমার সম্পর্কে সব কথা বলো। তুমি কোথা থেকে এসেছো, কেন এসেছো, আগে কোথায় থাকতে, ওখানটা কেন ছেড়ে এসেছো? আর তুমি নাকি ভাইয়াকে বলেছো তোমার কেউ নেই। সব মানুষেরই তো পরিবার থাকে, তাহলে তোমার পরিবার কোথায়? একসঙ্গে এতগুলো প্রশ্ন শুনে লাবণী ভ্যাবাচাকা খেয়ে যায়। সেই সঙ্গে অতীতের জ্বালাময়ী চ্যাপ্টারগুলো একের পর এক চোখের সামনে ভেসে উঠতে লাগলো। মনে হচ্ছে এই তো মাহাজবের বিয়ে হচ্ছে মহুয়ার সঙ্গে। মঞ্চের ওপর দুজনে জোড়া সেজে বসে রয়েছে কত সুন্দরভাবে। লুকাতে চাইলে অনেক কিছুই লুকানো যায়, কিন্তু কেন যেন জুলিয়ার তোপে পড়েও কোনো কিছু লুকাতে ইচ্ছে করল না লাবণীর। খাঁচাটা স্টিলের তৈরি, মেঝে পরিষ্কার। লাবণী সেদিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে বলতে শুরু করলো, আমি লাবণী। আমার মা বাবাকে জানি না। আমি থাকতাম এক গাঁয়ে, এক মামার বাড়িতে। সে আমার আপন মামা কিনা তাও জানি না, তবে বুঝে হওয়ার পর থেকেই তাকে দেখেছি আমার দেখভাল করতে। তাদের গোয়াল ঘরের শোয়ার স্থানটুকু এবং প্রতিবেলায় একটু আহার করার বিনিময়ে তাদের ঘরের ক্ষেতের প্রায় সমস্ত কাজই আমি করে দিতাম। সেখানেই আমার শাশুড়ি আলেয়া খাতুনের সঙ্গে আমার দেখা হয়। তিনি কেন গিয়েছিলেন ওই গ্রামে আমি জানি না। আমি ক্ষেতের কাজ করছিলাম, তখন নাকি তিনি আমাকে দেখলেন। আমার প্রতি তার মায়া হয়। ওই মামার সঙ্গে কথাবার্তা বলে আমাকে নিয়ে আসেন নিজের সঙ্গে। তারপর আস্তে ধীরে শহরের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে শিখি। শুদ্ধ ভাষাটা রপ্ত করি। কম বেশি সব কিছুই আমি রপ্ত করতে পেরেছিলাম, শুধু স্বামীর মন ছাড়া। আমার শাশুড়ি তার মেজ ছেলের সঙ্গে আমার বিবাহ দিয়ে যান ওনার মৃত্যুর আগে। উনি যতদিন ছিলেন আমি সম্মানের সহিত ওই বাড়িতে ছিলাম। যেই না উনি চলে গেলেন, আমার আসল স্থান কোথায় তার সবাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে লাগলো। আমার স্বামী আমার মতো খ্যাত গেঁয়ো আনস্মার্ট কাউকে দিয়ে জীবন চালাবে না, তাই তিনি পুনরায় দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয় বিয়ের পর আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলা হলো। আমার তো কেউ নেই, কোথায় যাব? কাউকে চিনি না, জানি না। তখন আমার বড় ভাবি, মানে আমার স্বামীর বড় ভাইয়ের বউ, আমাকে বলল তার চাচা বিদেশে কাজে লোক পাঠান, আমি চাইলেই আমার জন্য ব্যবস্থা করে দেবেন। আমি রাজি হয়ে গেলাম। এছাড়া তো আর কোনো পথ ছিল না। এইভাবেই আপনাদের কাছে এসে পৌঁছালাম। এর চেয়ে বেশি আমার ব্যাপারে বলার মতো কিছু নেই আপু। লাবণী থামলো। তার চোখ দুটো ছলছল করছে রাগে, দুঃখে, অপমানে। একটা বাড়িতে দীর্ঘদিন যাবৎ কোনো কুকুর থাকলেও তার সাথে এভাবে ব্যবহার করা হয় না, যেভাবে লাবণীর সাথে করা হয়েছে এবং তাড়িয়ে দেওয়া হয়েছে। জুলিয়া ছোট্ট করে বলল, ও। পরক্ষণেই চুপ হয়ে গেল। লাবণীকে দেখতে পাচ্ছে না সে, তবে লাবণীর
মনের অবস্থাটা কিছুটা হলেও আঁচ করতে পারছে। কথাগুলো বলার সময় তার গলার স্বর তারতম্য বলে দিয়েছে প্রতিটা কথাই সত্যি, এক বিন্দু মিথ্যে নেই এতে। এর মানে এই দাঁড়ায় লাবণী সহজ সরল সাধারণ একজন মানুষ, যার আগে পিছে কোনো কিছুই নেই জুলিয়াদের প্রতি। সে স্রেফ একজন কাজের লোক হিসেবেই এসেছে ওদের বাড়িতে। নীরবতা ধীরে ধীরে গ্রাস করে নিল তাদের দুজনকে। প্রহরগুলো খুব লম্বা মনে হতে লাগলো। লাবণী চোখ তুলে তাকিয়ে দেখলো জুলিয়া চুপ করে বসে রয়েছে। আঙুলে ডগা দিয়ে চোখের কার্নিশে জমা জলের ফোঁটাগুলো মুছে নিয়ে লাবণী বলল, আপু, আপনি কি যেন বলবেন বলেছিলেন? নড়ে চড়ে বসে জুলিয়া। নিজের ভাবনার জগৎকে আপাতত স্থগিত রেখে এসে উপর নিচ মাথা দোলাতে শুরু করে। হালকা গলায় জবাব দেয়, বলবো, তার আগে তোমাকে একটা ওয়াদা করতে হবে। সবকিছু জানার পর আমাকে বা আমার পরিবারকে মোটেও ভয় করতে পারবে না তুমি। আমরা কাউকে নিজে থেকে ক্ষতি করি না। তোমাকে এইসব কিছু জানানোর কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু এখন তোমার থেকে সেসব সাহায্য আমার প্রয়োজন। তা করতে গেলে তুমি হাজারটা প্রশ্ন করবে, তাই শুরুতেই সব বলে দিতে চাইছি। আর হ্যাঁ, এই কথাগুলো তুমি ব্যতীত আর কেউ যেন না জানে। কেউ না, লাবণী, গট ইট? কেউ না। চমকের ওপর চমক যেন আজ অপেক্ষা করছে লাবণীর জন্য। অস্ফুট স্বরে ঠোঁট ছেড়ে বেরিয়ে আসে, আচ্ছা। পর মুহূর্তেই সব শান্ত নিস্তব্ধ। লাবণী চোখ গোল করে তাকিয়ে রয়েছে রহস্যময়ী কিছু শোনার আশায়। এই পরিবারটাকে একটু হলেও অদ্ভুত লেগেছিল তার। এখন হতে পারে সেই রহস্য সবকিছু খোলসা হতে চলেছে। জুলিয়ার শক্ত কণ্ঠে বলতে শুরু করলো, লাবণী, আমরা মানুষ নই, আমরা রক্তচোষা। এতটুকু বলতেই লাবণীর চোখ জোড়া ছানা বড়া। রক্তচোষা মানে? মানে কি? রক্তচোষা মানে কি তা সে জানে না। শুধু আমরা মানুষ নই এইটুকুই শুনেই তার হাত পায়ের অসম্ভব কাঁপন ধরে গেল। ছিটকে একটুখানি পেছনে সরে যেতেই জুলিয়ার সরল কণ্ঠে বলে উঠল, কেন ভয় পাচ্ছ লাবণী? তোমাকে কি আমি কিছু করব? আর প্রথমেই বলেছি না, তোমার কোনো ক্ষতি আমরা করব না। আমি তোমার নড়াচড়া টের পাই, চোখে না দেখলেও। লাবণী, আমার কথাগুলো মন দিয়ে শোনো প্লিজ। বুক চিরে লম্বা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নিজেকে কোনো রকমে ধাতস্থ করে জুলিয়ার বাকি কথাগুলো শোনার জন্য কম্পমান গলায় বলে, বলুন। জুলিয়া মৃদু স্বরে পুনরায় বলতে শুরু করলো, লাবণী, দেখো, ভয় পাওয়ার কিছুই নেই এখানে। আমরা মানুষ নই, তাই বলে তোমার কোনো ক্ষতি করব বা আমরা ভয়ঙ্কর এমন কিছু না। আমরা রক্তচোষা। আমরা বিভিন্ন প্রাণীর রক্ত গ্রহণ করে থাকি। সত্যি বলতে মানুষের রক্ত আমাদের অনেক পছন্দ, তবে সেটা খুবই কম করে থাকি। আমাদের চোখের রং, গায়ের রং এবং কথাবার্তা, আচার আচরণে তাই পরিবর্তন আছে। আমরা যদি নিজে থেকে পরিচয় না দিই তবে কেউ ধরতে পারবে না। কিন্তু হ্যাঁ, আমরা যে অদ্ভুত তাতে মানুষের সন্দেহ বাড়বে। লাবণী, আরও একটা কথা, আমরা অতিরিক্ত আলো সহ্য করতে পারি না। যত কম আলো হয় ততই মঙ্গল। একদম অন্ধকার তো আমাদের খুব পছন্দের। এই জন্যই আপনি ওই সময় বলেছিলেন যে আপনি অন্ধকারে দেখতে পান, তাই না? এক পর্যায়ে কথার মাঝেই ফট করে বলে বসলো লাবণী। জুলিয়া মাথা ঝাঁকিয়ে হ্যাঁ উত্তর করে। যা, এবার বুঝছো তাহলে। ও, এর জন্যই এই আলোগুলো আপনাকে সমস্যায় ফেলছে। আপনি চোখে পট্টি বেঁধে রেখেছেন না? পুনরায় প্রশ্ন ছড়ে লাবণী। জুলিয়া আলুপত্ত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো। কত দ্রুত সবটা বুঝে গেলে তুমি। ট্যালেন্টেড। লাবণী মৃদু স্বরে শ্বাস ফেলল। ভয়ে ভয়ে একটু এগিয়ে যায় জুলিয়ার দিকে। জুলিয়া তার নড়াচড়ার উপস্থিত বুঝতে পেরে মুচকে হেসে বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না লাবণী, ভয় পেও না। এই দেখো। বলে নিজের একটা হাত বাড়িয়ে দিল। লাবণী রয়ে শয়ে সেই হাতের ওপর নিজের হাতটা ছোঁয়াতেই জুলিয়া খপ করে ধরে ফেলে। লাবণী কেঁপে উঠল। জুলিয়া হেসে বলল,
আমরা তোমাদের মতোই সাধারণ, তবে তোমাদের চোখে অন্যরকম। এই যা, বিশ্বাস করো, আমার কাছে তুমি নিরাপদ এবং আমার পরিবারের কাছেও। এতক্ষণ ধরে অন্তর খামচে ধরা ভয় আর ধূপকানিটি কিছুটা হলেও কমে একরাশ স্বস্তি ধীরে ধীরে জায়গা দখল করতে শুরু করলো। জুলিয়া বলল, এবার আমাকে একটা সাহায্য করো প্লিজ। এই আলোগুলো সরিয়ে দাও, নইলে আমি চোখ খুলতে পারবো না। আমার সমস্ত শক্তি এই চোখেই। আমি দেখছি। লাবণীর প্রতি উত্তর। সে সাহস নিয়ে উঠে দাঁড়ালো। খাঁচার পাশে গিয়ে ছোট্ট ছোট্ট উজ্জ্বল আলো দেওয়া লাইটগুলো সরানোর জন্য হাত বাড়ালো। মালক্য এবং আলিজাকে বন্দি করা হয়েছে, রাজবন্দি নয়। সাধারণ জনগণকে যেভাবে টেনে হেঁচড়ে অসম্মানের সহিত বন্দি করা হয়, ঠিক তেমন ভাবে। মালক্য অতি আশ্চর্য হয়ে গেছে এরকম আচরণ দেখে। সে এতটা নিকৃষ্টতা এবং নিষ্ঠুরতা আশা করেনি। এখন তো মনে হচ্ছে এতদিন যাদের জন্য ভেবেছিল সে এবং তার দাদা পরদাদারা, তারা সবাই ভুল করেছে। তারা চিনে যেতে পারেনি আর্নিশ বংশের রক্তচোষাদের আসল রূপ, আসল চেহারা। আলিজা হাত মুষ্টিবদ্ধ করে রাগে গজগজ করতে করতে বললেন, দেখো মালকো, দেখলে তুমি কাদের জন্য নিজেকে ত্যাগ করে এসেছো এতদিন? মালক্য নিঃসঙ্গ গলায় বললেন, দেখলাম। ম্যাক্সিকোকে একবার ফিরে আসতে দাও, সব কটাকে দেখে নিব আমি। একটু চুপ থাকো আলিজা, প্রার্থনা করো ম্যাক্স যাতে ফিরে আসতে পারে। কথাটুকু বলেই মালক্য চুপ হয়ে গেলেন। আলিজা অবাক দৃষ্টিপাত করে বললেন, তুমি কি বলতে চাইছো মালকো? এত কিছুর পরও কি আমার ছেলের প্রতি তোমার বিশ্বাস জন্মায় না? মালক্য বিরক্তির স্বরে বললেন, আলিজা, তুমি নিজেও জানো আমার পরে এই বংশের হাল ধরার জন্য যোগ্য যদি কেউ থাকে তাহলে সে ম্যাক্সি। কিন্তু ওকে আরও সাবধানী হতে হবে। একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে সেটা যেন না ঘটতে পারে সেই বিষয়ে হুঁশিয়ার থাকতে হবে। আজব কথা বলছো মালকো। বিপদ কি আসার আগে টেলিফোন করে আসবে যে আমি আসতেছি? এত দুশ্চিন্তা ও কঠোর সময়ের মাঝেও আলিজার এমন কথা শুনে মালক্যর অধরে হাসি ফুটে ওঠে। সে স্ত্রীর দিকে মমতা নিয়েই তাকালো। আলিজা রাগে ফুঁসছে। তার নাসিকা পদ বেয়ে ফোঁস আওয়াজে গরম বায়ু বেরিয়ে আসছে। মালক্য মেয়েকে ভয় পাওয়ার অভিনয় করে বললেন, ওরে বাপরে, তোমাকে দেখে মনে হচ্ছে আমার ঘাড়ে ফুটো করতে তোমার দাঁতগুলো হিসিস করছে আলিজা। আলিজা শব্দ করে নিঃশ্বাস ফেললেন। ক্লান্ত ভঙ্গিতে কড়া ঘরের ভিতরে থাকা বেঞ্চের উপর ধপ করে বসে পড়লেন। বললেন, মালকো, তোমার এই মজা করার স্বভাবটা আপাতত বন্ধ রাখো। আমার কিছুই ভালো লাগছে না, আমার ক্লান্ত লাগছে মালতো। মালক্য চোখে স্থির নিয়ে স্ত্রীর পাশে গিয়ে বসলেন। আলিজাকে টেনে তার মাথাটা নিজের বুকের উপর রেখে আরেক হাত দিয়ে জড়িয়ে ধরে আশ্বাসের সুরে বললেন, এখনই ক্লান্ত হয়ে গেলে সামনে কি হবে রানী? আপনি যে আমার মনের রানী, পাশাপাশি এই বংশেরও রানী। আপনাকে যে শক্ত থাকতে হবে। আপনার ছেলে এসে আপনাকে এই অবস্থা দেখলে তার কি ভালো লাগবে? সে ব্লাডস্টোন এবং জুলিয়াকে নিয়ে ফেরা মাত্রই আমরা আমাদের সামনে পুনরায় বসতে পারবো, আর তখন দেখে নেব সব কয়টাকে। সে পর্যন্ত আপনাকে ধৈর্যের সহিত শক্তভাবে অপেক্ষা করে যেতে হবে রানী। আলিজা প্রতি উত্তরে কিছুই না বলে শুধু মাথাটা আর একটু শক্ত করে মালক্যর বুকের ভিতরে ঢুকে গেলেন। থু করে একদলা থুতু ছুঁড়ে মারে সারু। সে বসে রয়েছে একটা গাছের গুঁড়ির উপরে। তার কপালের উপর রাগ এবং বিরক্তির মিশ্রণে বেশ কয়েকটি ভাঁজ পড়ে রয়েছে অবহেলায়। তার বাঁ হাতে ধরা সিগারেট ধোঁয়া উঠছে লঘু আকারে। সারু অপেক্ষা করছে পরবর্তী চালের। আর কতক্ষণ এখানে এভাবে বসে থাকতে হবে কে জানে। আর সেই বা কেন আসছে না এখনো? সে তো বলেছিল ম্যাক্স ব্লাডস্টোন নিয়ে চলে আসার আগের মধ্যেই সে চলে আসবে।
নিজ হাতে ম্যাক্সের হাত থেকে ছিনিয়ে নেবে পৃথিবীর অতি দামি ব্লাডস্টোন রত্নটি। তাহলে সে কই? আর কিছুক্ষণ পর সকাল হবে। রাতের আধার ধীরে ধীরে কেটে যেতে শুরু করেছে। পূর্বের আকাশের অন্ধকার ফ্যাকাশে। সারু চূড়ান্ত রাগ নিয়ে গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল। এখনো আসছে না কেন? উফ! ঠিক তখনই তার পেছন থেকে ভেসে এলো একটি কণ্ঠস্বর। আমাকে খুঁজছিলে? সারু ঝট করে পেছনে তাকিয়ে মৃদু হেসে ওঠে। অবশেষে 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 তোমার দেখা পেলাম ম্যাডাম। মহুয়া সারুর খুব কাছে এসে সারুর শার্টের কলারে হাত বোলাতে বোলাতে এক ভুরু উঁচু করে নিয়ে বলে, কেন? খুব কষ্ট হচ্ছিল বুঝি আমাকে না দেখতে পেয়ে? মহুয়ার গলায় আলতো আঙুলের ছোঁয়া করায় সারু। সেই আঙুল ধীরে ধীরে গলা থেকে নেমে চিবুক, তারপর বুকের মধ্যিখানে গিয়ে থেমে দাঁড়ালো। তার ওষ্ঠে দুষ্টু হাসি। গলার স্বর টেনে টেনে সে উত্তর করলো, ও খুব খুব কষ্ট হচ্ছিল ম্যাডাম। ঠোঁটে হাসি রেখেই মহুয়া সারুর হাতটা সরিয়ে দিল। সারু কপালের উপর থাকা এলো চুলগুলোকে গোছাতে গোছাতে বলল, এখন নয়, আগে কাজটা শেষ হোক। জি আজ্ঞে ম্যাডাম। বলে নিজের ঘাটটা নাটকীয় ভঙ্গিতে নিচু করে সারু। প্রতি উত্তরে মহুয়া হেসে ওঠে। নিজের সৌন্দর্য এবং আকর্ষণীয় আচরণ দিয়ে যে কোনো পুরুষকে কাবু করতে সে সক্ষম, তা যেন আরও একবার প্রমাণিত হলো। ও কি এসেছে? প্রশ্ন ছড়ে মহুয়া। সারু উত্তর করল, জানি না, চলো কক্ষে গিয়ে দেখা যাক। আমি যা যা রেডি করতে বলেছিলাম সব কিছু রেডি করেছো কি? জি জনাবা, সব তৈরি, শুধু তোমার আমার বাসর ঘরটাই তৈরি না এখনো। বলে এক চোখ টিপ দিল সারু। মহুয়া সদ্য কিশোরের পা দেওয়া কিশোরীর ন্যায় খিলখিল করে হেসে ওঠে। সারু নাকটা চিপে ধরে বলে, তুমি কিন্তু অনেক দুষ্টু আছো ছেলে। কাজটা শেষ হোক, দেখবো কত তেজ শরীরে। ভেবে দেখো, আমি কিন্তু একবার ধরলে সহজে ছাড়বো না। তুমি ভেবে দেখো, আমার হাত থেকে ছাড়া পাওয়া কিন্তু অনেক মুশকিল। এমনকি তোমার জান চলে যাবে, তাও ছাড়া পাবে কিনা সন্দেহ। মহুয়ার কথাগুলো শোনায় রহস্যময়, কিন্তু কামুকের আগুনে জ্বলতে থাকা সারুর নিকট তা স্বাভাবিক কথোপকথন যেন। নিজের টোন ঠিক করে মহুয়া ফের বলল, চলো কক্ষে চলো। আর ওই লাবণীর কি ব্যবস্থা করেছো শুনি? নিজেকে অনেক বড় শেয়ানা ভেবেছিল, বুঝলে? লাইটগুলো সরাতে গিয়েছিল, ভাগ্যিস আমার লোক ওকে দেখে ফেলে। পরে আর কি, গিয়ে মাথায় একটা বাড়ি দিলাম, ওখানেই চিৎপটং, আর ওর সঙ্গেরটা কাঁদছে ভেউ ভেউ করে। মহুয়া পুরো হাসি হাসে। জুলিয়াকে আমরা জীবিত চাই সারু, মনে আছে তো? আচ্ছা তাই তো, ওকে আমি এখনও অবধি ছুঁয়েও দেখিনি, কিন্তু ওকে দিয়ে কি করবে তুমি? একটা অপদার্থ মেয়ে, পারে শুধু চ্যাটাং চ্যাটাং কথা বলতে আর নিজের সৌন্দর্যের বড়াই করতে। কি করব সেটা পরে দেখা যাবে। তোমাকে যা বললাম তা মনে রেখো। কোনো কিছু এদিক ওদিক হলে হবে না, কিন্তু বিনিময়ে আমাকে কি দিবে তাও মনে রেখো। সারু পুরুষাঙ্গকে স্পর্শ করে মহুয়া বিদ্রুপের সুরে বলল, এর শান্তি চাই, তাই তো? ওকে, মনে রাখলাম। লাবণী, লাবণী, প্লিজ জেগে ওঠো লাবণী, প্লিজ। জুলিয়া চাপা স্বরে কাঁদছে। তার চেয়ে একটু দূরে এলোমেলোভাবে অচেতন হয়ে পড়ে আছে লাবণী। সে যেইমাত্র লাইটগুলো ছুঁতে যাবে অমনি সারু চলে আসে কক্ষের ভেতরে। তারপর খানিকক্ষণ ধস্তাধস্তির শেষে লাবণীর মাথায় তীব্র আঘাত করে বসে সারু। লাবণী মুহূর্তেই লুটিয়ে পড়ে ধুলো মাখা মাটির উপরে। অপরদিকে জুলিয়া কোনো কিছু দেখতে না পেলেও
আঘাতের শব্দ এবং লাবণীর অজ্ঞান হয়ে যাওয়াটা ঠিক টের পেয়েছে। একটু সন্দেহ জেগেছে তার মনে, লাবণী মরে টরে গেল না তো? লাবণী, কি হয়েছে লাবণীর? আচানক ম্যাক্সের প্রশ্নে জুলিয়া বিদ্যুৎ বেগে পেট সোজা করেই বসল। আশেপাশে খুঁজে বেড়ায় ভাইকে। ম্যাক্স একটা নির্দিষ্ট দিকে থেকেই বলল, আমি এখানে জুলিয়া, আমি আসছি। আমার হাতে ব্লাডস্টোন। এই আলো আমার কিছুই করতে পারছি না। কিন্তু লাবণী, ওর কি হয়েছে জুলিয়া? লাবণীকে আঘাত করেছে শারু ভাইয়া। ও ও অজ্ঞান ভাইয়া। ও আমাকে সাহায্য করতে চেয়েছিল। সারু? দাঁত কটমট করে নামটা উচ্চারণ করলো ম্যাক্স। জুলিয়া তড়িঘড়ি করে বলল, তুমি এখান থেকে চলে যাও ভাইয়া। শারু আর ওর দলবল আশেপাশেই আছে, তোমাকে দেখতে পেলে। কিছু করতে পারবে না, আমার হাতে ব্লাডস্টোন আছে। এর ক্ষমতা তুই জানিস। কক্ষের ভেতরে কয়েক জোড়া পায়ের শব্দ হলো। জুলিয়া ম্যাক্স দুজনেই তথস্থ হয়ে ওঠে। জুলিয়ার কান্নার মাত্রা বেড়ে গেলেও তা নিঃশব্দ রইল। অপরদিকে ম্যাক্স তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার দিকেই তাকিয়ে প্রথম শাহরুখ ঢুকলো, তারপর কেউ একজন। তার চেহারা অস্পষ্ট। এই শেষ রাতের প্রহরে ম্যাক্সের চোখের চাউনি সরু করে আরো শক্তি দিয়ে চাইল। ধীরে ধীরে স্পষ্ট হয় এবার, মহুয়া। এতগুলো বছর পর ম্যাক্সের মনে হলো তার মাথার ওপর আসমান ভেঙে পড়েছে। তার হতবিহল চেহারাটা দেখে যার পর নাই হাসি ফুটে ওঠে মহুয়ার ঠোঁটে। সে ব্যঙ্গ নিয়ে বলে ওঠে, কেমন আছেন? আমাকে জীবিত দেখে নিশ্চয়ই ভালো নেই। তো তুমি? ম্যাক্সের উচ্চারণ তোতলে আসে। সত্যি সে এবং তার পরিবার জানত মহুয়া বেঁচে নেই, কিন্তু মহুয়ার শব্দ করেই হেসে উঠল। রাজকুমারের কণ্ঠ কাঁপছে, এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? কথাটা শোনা মাত্রই তড়িৎ নিজেকে সামলে শক্ত হয়ে ওঠে ম্যাক্স। গলার স্বরে কঠিন্য যোগ করে বলল, হেয়ালি ছাড়ো মহুয়া, তুমি এখানে কি করছো, তাও আবার শত্রুর সাথে? কাম অন রাজকুমার, তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে দেখে কি ভেবেছ আমি আর কারো হব না? তোমার অপেক্ষাতেই থাকবো? নো, শারু আমার নতুন ভালোবাসা। সে তোমার চেয়েও বেশি ভালোবাসে আমাকে। আমি যদি তাকে আমার জন্য জান দিতে বলি, তবে সে তাই করতে প্রস্তুত। আর তুমি সামান্য ব্লাডস্টোন আমাকে দিতে পারলে না? ওটাকে ভালোবাসা না, মোহ বলে। যার কাছে নিজের জীবন দামি নয়, তার কাছে তুমি কেমন দামি তা আমার বুঝতে বাকি নেই। আর আর খবরদার যদি ব্ল্যাকস্টোনকে তুমি সামান্য বলো। অবশ্য তোমার মতো সামান্য মেয়ের মুখে এছাড়া আর কী বা আশা করা যায়? ম্যাক্সের ঠোঁটের কোণে ঠাট্টারা লুটোপুটি খায়। মহুয়া শক্ত হয়ে ওঠে, জোরালো কণ্ঠে বলে, তোমার এই বড় বড় কথাগুলো একটু পরে গায়েব হয়ে যাবে রাজকুমার, মনে রেখো। এর আগেও আমাকে অপদস্থ করার কম চেষ্টা করেছো কি? পেরেছো বলো? না পারি, তবে এবার পারবো। মহুয়া চিৎকার করে ওঠে। সারুকে ইশারায় কিছু একটা ইঙ্গিত করতেই ম্যাক্স যেখানে দাঁড়িয়ে আছে তার পেছন দিক থেকে একটা বড় পাথর গড়িয়ে নামলো। ম্যাক্স কিছু বুঝে ওঠার আগেই পাথরের ধাক্কায় মাটিতে পড়ে গেল। সেই সঙ্গে হাত থেকে খসে পড়ল ব্লাডস্টোন। একই সঙ্গে উপর থেকে অনেকগুলো বড় বড় লতা গড়িয়ে পড়ল ম্যাক্সের গায়ের উপর। প্রতিটি লতায় 50 পিস করে ছোট্ট উজ্জ্বল লাইট। ম্যাক্স আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে ওঠে, নাম ধরে ডাকে, মহুয়া! তৎক্ষণে ব্লাডস্টোন মাটির থেকে কুড়িয়ে মহুয়া নিজের হাতে নিয়েছে। অবাক বিস্ময় নিয়ে ব্লাডস্টোন ঘুরে ঘুরে দেখে সে। জীবনে এই প্রথম ব্লাডস্টোন নিজের হাতের মুঠোয় পেল। অবিশ্বাস্য ভঙ্গিতে একটা নিঃশ্বাস ফেলে বড় হাঁ করে ব্লাডস্টোনটাকে মুহূর্তেই নিজের মুখের ভেতর পুরে গিলে নিল মহুয়া। সারু ভয় পেয়ে পিছিয়ে যায়। মহুয়া তাকে দেখে হেসে ওঠে। সারুর দিকে হাত বাড়লেও সারু আর একটু দূরে সরে যায় হাত ধরার বদলে। মহুয়া বলল, কি শারু, বাসর করবে না আমার সাথে?
তুমি মামা মানুষ? আমি মানুষও নই, আমি পিচাস। পিচাস রাজ্যের রাজকন্যা মহুয়া। দুদিকে দুহাত প্রশস্ত করে কক্ষ কাঁপিয়ে তোলে হাসির দমকে। পরক্ষণেই হাসি থামিয়ে আদেশের সুরে শাহরুখকে বলে, তোলো তোলো ওই মেয়েটাকে। শাহরুখ সঙ্গে সঙ্গে আদেশ পালন করলো। খাঁচা সরিয়ে জুলিয়াকে ধরতেই জুলিয়া চিৎকার করে ভাইয়া ভাইয়া বলে ডাকতে লাগলো। ওদিকে ম্যাক্স পড়ে রয়েছে হাজার হাজার লাইটের নিচে, প্রায় অবশ অচেতন হয়ে যাওয়ার অবস্থা। তার দু চোখ ইতিমধ্যেই অন্ধ হয়ে গিয়েছে। জুলিয়াকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগলো শাহরুখ। মহুয়া ম্যাক্সের কাছে এসে নিচু হয়ে ম্যাক্সের কানের কাছে মুখটা নিয়ে ফিস ফিস করে কণ্ঠে বলে ওঠে, তোমাকে কেন বাঁচিয়ে রাখলাম জানো? যেন তোমাদের জগতে গিয়ে নিজেই নিজের বোকামির কথাটা বলতে পারো। আমাকে যে অপমান লজ্জা তোমার কারণে নিজের জগতে সহ্য করতে হয়েছিল, তা এবার তুমি হাড়ে হাড়ে টের পাবে। এবং তারপর এই অন্ধ চোখ নিয়ে শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করার চাইতে মরে যাওয়া উত্তম মনে করবে। এটাই হবে তোমার শাস্তি ম্যাক্স। আর আমি হব এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী এবং সুখী ব্যক্তিটি। আমার অন্তরে যে গেঁথে গিয়েছে তোমাদের অতি দামি ব্লাডস্টোন। বাই মিস্টার ম্যাক্স। তোমার মৃত্যু হলে আমি অনেকগুলো রক্তচোষাকে রক্ত খাইয়ে দিব, প্রমিস। জুলিয়াকে আর ব্লাডস্টোনকে নিয়ে যে ম্যাক্সের ফেরার অপেক্ষায় তার বাবা মা অপেক্ষারত, সেই জুলিয়া এবং ব্লাডস্টোন নিয়ে চলে গেল মহুয়া। অন্ধকার ধুলো মাখানো ঘরটায় পড়ে রইল নিস্তেজ অবশ হয়ে যাওয়া অন্ধ রক্তচোষা এবং রক্তে মাংসের মানবীটি। এরপর মহুয়া কি জিতে গেল তাহলে? জুলিয়ার শেষ পরিণতি কি হবে? ম্যাক্স কি আদৌ বেঁচে ফিরবে নাকি মরে যাবে আত্মগ্লানি সইতে না পেরে? আর অভাগিনী কন্যা লাবণী, তারই বা শেষ পর্যন্ত কি হবে? বাহিরে নতুন ভোরের প্রথম আলো ফুটি ফুটি করছে। ভোর সবার জীবনে নতুন সুযোগ, নতুন উদ্যোগ নিয়ে এলেও ম্যাক্স এবং লাবণীর জীবনে কি শুধুই অন্ধকার নিয়ে নামলো?